আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সৈয়দ রেজাউল করিমের লেখা রঙের আড়ালে। পুলিশের চাকরিতে ঢুকে যতীন দারোগা মনে প্রাণে যে সংকল্প বাস্তবে রূপায়িত করার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবের কঠিন কষাঘাতে ভেঙে খান খান হয়ে গেছে বহুদিন আগেই। দুষ্টের দমন আর শিষ্টের পালন সে যেন পুঁথিগত বিদ্যা হয়ে দাঁড়িয়েছে আজকাল। কিন্তু কি করবে যতীন দারোগা? কি করার আছে তার? প্রতিবাদে প্রতিকার করার কোনো উপায় নেই। দর্শকের মতো শুধু দেখা ছাড়া আর কোনো গতান্তর থাকে না। সেজন্যই মাঝে মাঝে যতীন দারোগার হৃদয় গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। অন্তরে অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। কিছু করতে না পারার অভিমানে ভরে ওঠে বুকটা। সেদিনের কথা যতীন দারোগা ভুলতে পারেন না কোনো দিন। বুকের মাঝে জমে থাকা ক্ষোভ, দুঃখ, মান, অভিমান, আশা, নিরাশার যন্ত্রণা সব কিছু লাঘব হয়েছিল মুহূর্তের মধ্যে। একান্ত নির্জনে প্রাণ খোলা হাসি হেসেছিলেন যতীন দারোগা। শুক্রার পিঠ চাপড়ে বলেছিলেন, शाबाश बेटा, जो काम मैंने इतना दिन नहीं कर सका वो काम तुम कर दिया। इनाम तुमको जरूर मिलेगा मेरे तरफ से। কুমারগ্রাম থানার বড়বাবু তখন যতীন দারোগা। সকাল তখন 6টা কি 6:30। শীতের সূর্য তখন কুয়াশা ভেদ করে পৃথিবীর বুকে আলোর পসরা ছড়িয়ে দিতে পারেনি। এমন সময় কলিং বেলের আওয়াজ। যতীন দারোগা ত্রস্ত পদে বেডরুম থেকে বের হয়ে ভিজিটার্স রুমে এসে দরজা খোলেন। রাত্রে কোনো অঘটন ঘটেছে কিনা তা শোনার আশঙ্কায়। দরজা খুলতেই দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে শুক্রা মুন্ডা, হাতে একটা চটের ব্যাগ। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে তা থেকে। জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার অধীনে নিউজিল্যান্ড চা বাগানের আপার লাইনে শুক্রা মুন্ডার বাড়ি। বয়স 25 বছরের কাছাকাছি। কালো কুচকুচে দেহের রং, তার চেয়ে আরও বেশি কালো তার মাথার চুল। তার চেহারা, উন্নত নাক, চোখ দুটো চঞ্চল হরিণের মতো সদা সতর্ক। সরু কোমরের ওপর চওড়া বুকখানা যেন হারকিউলিসকে স্মরণ করিয়ে দেয়। গাছপালা, পশু পাখি, চা বাগানের লোকজন, ইউনিয়ন নেতা সুশীল টোপ্প কিংবা বর্ষিয়ান আরএসপি নেতা সুন্দর চাঁদ সবাই তার আপনজন। কিন্তু আপনতম মানুষ বলতে একমাত্র দাদু ছাড়া কেউ নেই। জন্মাবার পর মার কাছে শুনেছে ভুটানের কালীখোলা হাট থেকে ফেরার পথে হাতিনালাতে খুন হয়। সে খুনের কিনারা আজও হয়নি। মা মারা গেছে 17 বছর আগে। শুক্রার বয়স তখন 8 বছর। মায়ের সেই মৃত্যু দৃশ্য আজও তার চোখে ভাসে। ঘরের দাওয়ায় বসে শুক্রা তখন আঁকিবুকি কাটছিল। কোথা থেকে মা দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দেয়। তারপর গ্রামের লোকজন লাঠি বল্লম নিয়ে তাদের বাড়িতে হাজির। দাদু তখন বাড়িতে ছিল না। দুমদাম করে লাঠি কুঠার দিয়ে দরজা তারা ভেঙে ফেলল। শুক্রা যখন কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকলো, দেখলো মা আর কাঠে রশি গলায় দিয়ে ঝুলছে। কালী প্রতিমার মতো জিভটা বার হয়ে আছে। এ দৃশ্য দেখে গ্রামের লোকজন কেটে পড়েছিল একে একে। শুক্রা মায়ের পা দুটো ধরে কেঁদে কেঁদে বলছিল, মা নেমে আয় তো, নেমে আয়, মোর ভয় লাগছে, নেমে আয়। সরমা মাসি কোনো উত্তর দেয়নি, শুধু নিঃশব্দে চোখের জল ফেলেছিল। কিন্তু তার মা নামেনি। কমলিকে শুক্রা কখনো আপন বলে ভাবতেই পারে না, যদিও সমাজের লোকেরা তার সঙ্গে কলমির বিয়ে দিয়েছে। যদিও কলমি তার সঙ্গে 5-5টা বছর ঘরও করেছে, তার পাশে শুয়েছে, একই সাথে থেকেছে, হেসেছে, কেঁদেছে,
তবুও সে তাকে আপন বলে ভাবতে পারে না। বুকের মাঝে লেখা সে ঘটনার কথা আজও ভুলতে পারে না শুক্রা। দিনটা ছিল রবিবার। কুলকুলির হাট, সপ্তাহে একদিনই হাট। আশেপাশের গায়ের মানুষ, 3 চা বাগানের অধিবাসী, ভুটানের লোক সবাই হাজির হয় ওই বাজারে। কিন্তু বেশিরভাগ লোকই আসে জুয়া খেলতে, বাবুলালের ভাটিখানার মদ খেতে কিংবা গোপালের ভিডিও হলে সিনেমা দেখতে। কুলকুলিহাটের ভিতর দিকটায় ছোট্ট একটা মাংসের দোকান আছে শুক্রার দাদুর। প্রতি হাটবার দাদুর পাশে বসে মাংস কাটে আর বিক্রি করে। সেদিন নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, মাথাটা তার ঝিমঝিম করছিল। দাদু বলল, তয় ঘরকে যা, ঘরকে যায় শুধবি। ঘড়ির কাঁটাতে তখন 7টা ছুঁই ছুঁই। পশ্চিম আকাশের সূর্যটা তখন মুখ লুকিয়েছে, আধার তেমন গাঢ় নয়। বিজলির আলো তখন মিটমিট করছে রাস্তার দুধারে। বাগানের আঁকা বাঁকা হয়ে শুয়ে থাকা পিচ রাস্তা ধরে শুক্রা ফিরছিল। গায়ের মোড়ল শনি চারোয়ার মেয়ে কমলি তখন দাঁড়িয়েছিল তাদের উঠোনে, ড্যাব ড্যাব করে তাকিয়েছিল শুক্রার দিকে। তারপর বলল, এই শুক্রা, हाट से कल इतना जल्दी घूर के आले? शुक्रा बोल, मुड़ माथा झिमझिम करा थे, ताई हम घर चलते रहे। कलमिर बाबा शनि चारोया बागानेर माथा अर्थात सर्दार बा मोड़ल, तार कथातेई बागानेर लोक उठे बसे। से झाड़फुक जाने, कबिराजी करे, ताकतुक करे, भूत छाड़ाय। बागानेर लोकेरा ताके भयও करे, भक्तिও करे। ताके तुष्ट राखार जन्य प्रणामी दिए जाए तार घरे। सरल मने कलमिर कथाय विश्वास करे शुक्रा गिয়েছিল ওদের বাড়িতে, কারণ কলমি তাকে তার বাড়িতে ডেকেছিল। কলমিকে সে বলেছিল তার আজ প্রচণ্ড মাথা ধরেছে। কলমি বলেছিল তার বাড়িতে ওষুধ আছে, তাই সে এসেছিল তার ঘরে। তারপর ওষুধ খুঁজতে গিয়ে হাতের লম্ফটা নিভিয়ে দিয়েছিল সে নিজেই। অন্ধকারে দরজা খুলতে গিয়ে শুক্রা টের পেল দরজাটা বাইরে থেকে বন্ধ। তারপর সে অনেক চেঁচামেচি চিৎকার করলো। গায়ের লোক জড়ো হলো। শনি চারোয়ার বাড়ির সামনে ম্যানেজার মিস্টার দাশগুপ্তর কাছে ফোন পেয়ে যতীন দারোগা পৌঁছেছিল সেই ঘটনাস্থলে। ঘর খোলা হলো সবার সামনে। আলো জেলে সবাই দেখলো কলমির জামা কাপড় সব ছেঁড়া। কাঁদতে কাঁদতে সে বলছে, শুক্রা মোর ইজ্জত নষ্ট করলাক। হাজার দোষ করুক, হাজার অপরাধ করুক, হাজার অশালীন অবৈধ অনৈতিক কাজ করুক, তবু তো শুক্রা মোদের গায়ের ছেলে। কথাটা বলেছিল গায়ের মোড়ল। ওর সব অপরাধ মাপ করে দেওয়া যেতে পারে যদি সে কলমিকে বিয়ে করে। শনি চারোয়ার বক্তব্য শুনে সবাই ধন্য ধন্য করেছিল। সমস্বরে সকলে সেই কথায় সায়ও দিয়েছিল। তারপর শুক্রার বিয়ে হলো। গায়ের লোক হাত ডুবিয়ে মাছ মাংস আর হাড়িয়া খেলো আর ধন্য ধন্য করল। যেন শনি চারোয়ার মতো লোক এ দুনিয়ায় দ্বিতীয় নেই। শুধুমাত্র যতীন দারোগা, শুক্রা আর তার দাদু বুঝেছিল এর পেছনের কারণটা কি, রঙের আড়ালে কি কদর্য কার্যকলাপ লুকিয়ে আছে। ছেলেবেলাকার সেই সব ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায় শুক্রার। মা তাকে অনেক গল্প শোনাতো। তখন কোন কথার কি মানে তা সে ঠিক করে বুঝতও না। বোঝার মতো বয়সও হয়নি। 5-6 বছরের ছেলে আর বুঝবে কি। মা বলতো, জানিস শুক্রা, जल्दापाड़ा जंगल में एक ठो आदमी खाए गले बाघ रहे। वो बाघ बहुत छुरी मन के इज्जत नष्ट करक रहे। वो बुरा हुई लेकिन उसका स्वभाव नहीं बदली। आदमी खाए लेकिन चालाकी करके सोना दाना अपने लिए जमा कर रहे। बोका आदमी
गहना पाइक लगी आउत रहे, और वो बाग आदमी मन के धड़ के खावत रहे। हमरे मन के समाज में इंसान कुछ आदमी आहे, ओ सब आदमी बाग लेके काम करेला। बड़का हबे हले ও आदमी को तुम চিনিবেক। মার সেই কথা তার বিয়ের মধ্যে কেমন একটা মিল খুঁজে পেয়েছিল শুক্রা। শনিচারোয়া তার মেয়েকে কৌশল করে তার গলায় ঝুলিয়ে দেওয়ার মতো ফন্দি এঁটেছিল। তা শুক্রা বুঝে উঠতে পারেনি প্রথমে, যদিও ব্যাপারটা বোঝা তার উচিত ছিল, কারণ বেশ কিছুদিন শনিচারোয়া তার সামনেই তার দাদুকে বলেছিল, মোর বেটি সে তেরি নাতি কা শাদি দিব, তুই কা কায়েতিস। দাদু প্রতিবাদ করে বলেছিল, মাই শাদি হোনে নাহি দিমু। শনিচারোয়া ক্রুড়ো হেসে বলেছিল, আচ্ছা ম্যায় দেখব। তারপর গটগট করে চলে গিয়েছিল তার বাড়ি। গত বছরের আগের বছর ঠিক পুজোর আগে শঙ্কোস চা বাগানের মুরগি লড়াই হয়েছিল। শুক্রাও হাজির হয়েছিল তার মোরগ নিয়ে, লাল টকটকে মোরগ। সকাল থেকে মোরগটাকে কিছু খেতে দেয়নি। লড়াই হওয়ার কিছু আগে হাড়িয়া আর পচা পান্তা ভাত খাইয়ে দিয়েছিল, আর পায়ে বেঁধে দিয়েছিল শান দেওয়া ছুরি। আর যায় কোথায়? নেশায় আচ্ছন্ন মোরগ অতি সহজেই সোমরার মুরগিকে কুপকাত করে শেষ করে দিয়েছিল। মুরগি লড়াইয়ে জেতার জন্য কমিটি শুক্রাকে বেশ কিছু টাকা দিয়েছিল। সেই টাকা নিয়ে এক দৌড়ে সে বাড়ি ফিরে এসে দাদুকে বলেছিল, কিতনা রুপয়া আছে তয় মুখে গোইনকে দে দাদু। দাদু গালাগাল করে বলল, শালা লেখাপড়া তো নি শিখলে তো গালি লাইট না খাবে তো কা খাবে? मैं मर जाऊं तो तब तेरा क्या होगा? हमरे मन के ई ব্যবসা কো দেহি? তোর মায়ে বাপ সব লেখাপড়া জানতো, তয় শালা মূর্খ আহিস। শুক্রা চুপচাপ, মুখটা তার গম্ভীর হয়ে গেল, আর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত অশ্রু। মার কথা তার আবার মনে পড়ে গেল। মা বলতো, गुण नहीं रहा तो रूप व्यर्थ है, साहस नहीं तो हथियार व्यर्थ है, भूख नहीं तो भोजन व्यर्थ है, हुस नहीं तो जस व्यर्थ है, परोपकार ना करेला तो जीवन व्यर्थ है। তারপর থেকে প্রতিদিন শুক্রা বই নিয়ে দাদুর কাছে বসত। অ আ ক খ 1 2 শিখতে শিখতে বাংলা ভাষাটা মোটামুটি আয়ত্ত করে নিয়েছিল সে। সেদিন ছিল মঙ্গলবার। সকালে তখনও শুক্রার ঘুম ভাঙেনি। লোকজনের চিৎকারে তার ঘুম ভাঙল, আর বাইরে এসে দেখতে পেল বুধরার বউ সরমা মাসি প্রাণ ভয়ে দৌড়াচ্ছে, আর তার পেছনে লাইনে লাইন দিয়ে যাচ্ছে লোকজন, লাঠি তীর ধনুক বল্লভ সরকি সব নিয়ে। দাদু দাওয়ায় বসে তখন বাটিতে করে হাড়িয়া খাচ্ছিল। শুক্রার চওড়া বুকখানা এক অজানা আশঙ্কায় হাঁপড়ের মতো ওঠানামা করছিল। নিঃশ্বাস পড়ছিল তার ঘন ঘন। ঘটনাটা কি তা জানার জন্য আগ্রহ নিয়ে শুক্রা তার দাদুকে জিজ্ঞেস করল, শর্মা মৌসি কা করলে? ইমান কুদাত রহে কো লাগি। দাদু নির্লিপ্তভাবে জবাব দিল, खून करके लागी, ओ डाइन ही के, ए तो आके बेटा मरलक उड़क लागी। शुक्रा বলল, कौन कहल के उकर लगी ए तो आका बेटा मरलक? हालदार डाक्तार बलत रहे उर छोड़ा मन के डायरिया हुई रहे, शेकर लगिन मरलक। दादू বলল, শনিচারোয়া কাহালাক শর্মা ডাইনি ही के ऊ जादू करके उन मन के মারালাক। শনিচারোয়া কাহাল কা? শুক্রা বলল, मैं ऊ শালাকে দেখবু, উকার মুড়িকে কাইট দেবু, যদি সরমা মুশিকে কোন হুই লাগে। সরমা মাসিকে বাঁচাবার জন্য ঘরের আড়াকার থেকে লাঠিটা পাড়তে গিয়ে এক রাশ বই পড়ে গেল তার মাথার ওপর। ওসব বই তার মা পড়ত,
রামায়ণ, মহাভারত, আরও অনেক কিছু। এতদিন সেগুলো আড়াতে তোলা ছিল। লাঠি নিয়ে বার হলো ঠিকই, কিন্তু সরমামাসিকে সে বাঁচাতে পারেনি। তার পৌঁছাবার আগেই তেমাথার মোড়ে বটগাছটার নিচে গ্রামের লোকেরা বল্লভ, তীর, ধনুক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারল। সরমামাসির লাশ দেখে চমকে উঠেছিল শুক্রা। কি বিভৎস সেই দৃশ্য! পরিধেয় সাদা রঙের শাড়িটা লালে লাল হয়ে গেছে তারই দেহের তাজা রক্তে। ঠোঁটের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের গড়ল। সরমামাসি তার খোলা চোখ দিয়ে তন্ময় হয়ে দেখছে এই দুনিয়ার আকাশ, বাতাস, ঘরবাড়ি, গাছপালা আর প্রতিবেশীদের, যারা তার জীবন নিল। খবর পেয়ে সদল বলে যতীন দারোগা গিয়েছিল নিউল্যান্ডস চা বাগানে। গ্রামের লোকেরা বুক ফুলিয়ে বলল, কা জানি কে মারলাক। বাধ্য হয়েই যতীন দারোগা মৃতদেহকে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠিয়ে দিল। আসার সময় কথায় কথায় শুক্রাকে বলেছিল, ওরে ভালো মাংস কাটলে একটু পাঠাস, সঙ্গে খাসির মাথা, অনেকদিন খাইনি বুঝেছিস। সে রাতে ঘুমোতে পারেনি শুক্রা। সারা রাত ধরে ভেবেছে কেন মানুষ এত নিষ্ঠুর হয়, কেন শনি চারোয়া ওদেরকে ডাইনি বলে, গ্রামের মানুষগুলো কেন শনি চারোয়ার কথা বিশ্বাস করে। খুব সকালে পড়ে যাওয়া বইগুলোর তাকে গুছিয়ে রাখল শুক্রা। কমলির পেটে ব্যথা, কামাখ্যাগুড়ি হাসপাতালে সে ভর্তি, সুতরাং নিজেকেই সব কিছু সামলাতে হবে। ঘরটা ঝাড় দিতে গিয়ে নজরে পড়ল কাগজটা। কি মনে করে খুলে ফেলল সেটা। অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। কোনো রকমে শুক্রা পড়ার চেষ্টা করল। शनि चारोआ मोके नकड़ी देव के लागिन मोर इज्जत लुटे खुजे रहे। उस समय में उकर गला में थाप्पड़ माराइले हम। शर्मा, सोती, काकोली ई कथा जान लो। मैं इमन के कही रहोला। अहले मोके डाइनी कहे के मारे व्यवस्था कई रहे। गाँव का आदमी मन्नी बुझक मोके मारलाक। मैं फांसी দিব, নাহি হলে মারকে তাড়ি তোরকে মোকে ইমান করে জুইবকে মারি। অনিতা মুন্ডা। চিঠিটা দাদুকে দেখাতেই দাদু চুপ হয়ে গেল। অনিতা মুন্ডাকে জিজ্ঞেস করলো শুক্রা। দাদুর মুখে ভাষা নেই। যদি মুখ ফসকে একবার সে বলে ফেলে অনিতা মুন্ডা তোর মা, তাহলে এই মুহূর্তেই প্রলয়কাণ্ড ঘটে যাবে। সে ভাবল কোন কুক্ষণে সে শুক্রাকে লেখাপড়া শিখিয়েছিল। একথা যদি শুক্রা জানে, এখনই তার চোখের সামনে দিয়ে হয়তো শুক্রাকে কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাবে। ভাবতেই তার দাদু যেন শিউরে উঠল। চটের ব্যাগের মধ্যে থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে দেখে যতীন দারোগা ভেবেছিল শুক্রা তার জন্য খাসির মাংস এনেছে। তাই সাগ্রহে তার হাত থেকে ব্যাগটা নিয়ে মাংসটা মেঝেতে ঢালার জন্য উপুড় করতেই ব্যাগ থেকে গড়িয়ে পড়ল একটা মানুষের মাথা। ভূত দেখার মতো 7 হাত পিছিয়ে গেল যতীন দারোগা। এ কি দেখছে সে তার চোখের সামনে? একটা জলজ্যান্ত মানুষের কাটা মাথা, অবিন্যস্ত মাথার চুল, ধূর্ত হায়নার মতো চোখ, যেন শিকার খুঁজতে ব্যস্ত। গুহার মতো হাঁ করা মুখটা গিলে খেতে চায় গোটা পৃথিবীকে। এক মুহূর্তেই চিনতে পেরেছিল যতীন দারোগা, এটা শনি চারোয়ার মাথা। শুক্রাকে কিছু জিজ্ঞেস করার আগেই শুক্রা বলল, এই শালা আমাদের সমাজের সবাইকে খেয়ে বেড়াচ্ছে। এ হচ্ছে আদিমি খেকোবাঘ। অনেক আগের থেকেই অনেক মানুষের সর্বনাশ করেছে, অনেক মানুষের ইজ্জত নিয়েছে।
ডাইনি বলে সবাইকে খুন করেছে, আর আমি ওকে ডরাইনি, আমি ওকে খুন করলাম। নাহি হলে ও আরও অনেক মানুষের সর্বনাশ করে দিত। যতীন দারোগা কি বলবে ভেবেই পেল না। পাথরের মূর্তির মতো নিশ্চুপ নিথর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। শুকরাও তাই। হতচ্ছাড়া কাকটা মাংস খাওয়ার লোভে চিলেকোঠায় ততক্ষণে বসে কর্কশ কণ্ঠে কা কা করে ডাকছে। পুরনো জীর্ণ শীর্ণ কাটা পাতাগুলো শীতের প্রকোপে ঝরে পড়ছে পৃথিবীর বুকে। পূর্ব আকাশে নূতন দিনের সূর্য উঠছে গাঢ় লাল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।